প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক সাইফুল আলম। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, উপজেলা নির্বাচন, মন্ত্রী এমপিদের স্বচ্ছন্দে সরে দাঁড়ানোর নির্দেশ, সড়কে হারিয়ে গেল দুই বোনের পরিবার। সমকালের শিরোনাম, স্বজন প্রশ্নে মন্ত্রী এমপি বাগে আসছে না কেউই, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বড় চ্যালেঞ্জ। দৈনিক যুগান্তরের শিরোনাম, শেখ হাসিনার কঠোর বার্তা, উপজেলায় প্রার্থী হতে পারবেন না মন্ত্রী এমপিদের স্বজনরা, বিএনপি দলীয় শৃঙ্খলা রক্ষায় হার্ডলাইনে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ভোট উৎসবে বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত, মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী না হতে নির্দেশ শেখ হাসিনার। দুর্নীতি এখন অতি ধনীর কারখানা, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বিশৃঙ্খল সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। কালের কণ্ঠের শিরোনাম, উপজেলা পরিষদ নির্বাচন, মন্ত্রী এমপি প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ, চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব বাড়াতে জোর। আমাদের সময়ের শিরোনাম, আইনের ফাঁকফোকর, দায়সারা কর্তৃপক্ষ, দায়িত্বহীন চালক, সড়কে ফিরছে না শৃঙ্খলা। জায়দিনের শিরোনাম, মন্ত্রী এমপির স্বচ্ছন্দের প্রার্থী হতে প্রধানমন্ত্রীর মানা, দুই ইস্যুতে প্রশ্নের মুখে বিএনপি। আলোকিত বাংলাদেশের শিরোনাম, দলের নজরদারিতে এমপি মন্ত্রীরা। ইনকলাবের শিরোনাম, কেমন হবে উপজেলা নির্বাচন। মানবজমিনের শিরোনাম, নিয়ন্ত্রণহীন সড়ক মহাসড়ক। খবরের কাগজের শিরোনাম, ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসছে বিএনপি। দেশ রূপান্তরের শিরোনাম, দলেই আওয়ামী লীগের আসল পরীক্ষা। সময়ের আলোর শিরোনাম, অনিবন্ধিত বিদেশি ওষুধের রমরমা বাণিজ্য, উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু নিয়ে হয়তো কথা বলবো, কিন্তু তার আগে উপজেলা নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই। মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় হার্ডলাইন নিয়ে বিএনপি, উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ। দুই দলেরই নির্দেশ, কি দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে। যে সামনে উপজেলা নির্বাচন, জাতীয় নির্বাচন নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। যে আলোচনা অনেক দিন ছিল, নির্বাচন হবে কি হবে না, নির্বাচনে যাবে কি যাবে না, গেলে তার রূপটা কি হবে, সংখ্যাটা কোথায় আছে, গণতন্ত্রের ভবিষ্যৎ কি, এই নিয়ে কিন্তু আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনের পর এখন আমাদের সামনে হলো উপজেলা নির্বাচন এবং স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদের পরে উপজেলা নির্বাচনটা অনেক বেশি গুরুত্ব, স্থানীয় সরকার নির্বাচন যেটি, এবং প্রায় 490টির মতো উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে 4 দফায়। তো প্রথম দফায় নির্বাচন যেটি হবে সেটি একেবারে সামনে আমাদের। আমরা জানি যে 4 দফায় 21 তারিখ আছে, 29 তারিখে আছে, আগামী মাসে আছে, তার আগে একটি আছে। এখানে তফসিলও ঘোষণা হয়ে গেছে 3য় দফা পর্যন্ত। প্রথম দফার নির্বাচনে প্রার্থিতাও দাখিল হয়েছে। জাতীয় নির্বাচনে যেটি হয়েছে আমরা লক্ষ্য করেছি যে যেহেতু আওয়ামী লীগ ছাড়া এবং আওয়ামী লীগ সমমনা কয়েকটি রাজনৈতিক দল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নাই, যে কারণে সেখানে আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটু ওপেন করে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের যারা মনোনয়ন যাদের দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে তারাও নির্বাচন করতে পারবে, তার বাইরেও নির্বাচন করার সুযোগ রেখে দেওয়া হয়েছিল। যার পরিণতিতে আমরা লক্ষ্য করেছিলাম যে প্রায় 60 জনের উপর স্বতন্ত্র প্রার্থী যারা আওয়ামী লীগেরই রাজনীতি করেন এবং আওয়ামী লীগেরই কোনো না কোনো পদে আছেন, তারা নির্বাচিত হয়েছেন। অর্থাৎ 300 আসনে আওয়ামী লীগ যাদের মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে 60 জনকে মনোনয়ন দেওয়া যে ঠিক হয় নাই, সেটা কিন্তু একভাবে প্রমাণিত হয়েছে যে মাঠের জনপ্রিয়তায় যারা দলীয় মনোনয়ন পায়নি তারাই এগিয়েছিল। সেটি একটা আওয়ামী লীগের জন্য বড় পরীক্ষা ছিল।
এবং সেই পরীক্ষার রেশ ধরেই কিন্তু এখন আমরা যেটি লক্ষ্য করছি যে যারা নতুন করে যে ৬০ জন নির্বাচিত হয়েছেন তাদের একটি নির্বাচনী এলাকা আছে, এবং তারা এখন আওয়ামী লীগের, যেহেতু তারা আওয়ামী লীগেরই মানুষ, আওয়ামী লীগের রাজনীতি করেন, আওয়ামী লীগের দর্শনে বিশ্বাস করেন, তারা তাদের একটা বলয় সৃষ্টির প্রতিযোগিতার মধ্যে আছেন। কাজে সাবেক এবং যারা মনোনয়ন পেয়ে পরাজিত হয়েছেন তারা এবং বর্তমানে এমপি, এই ত্রিমুখী একটি লড়াই, আধিপত্য বিস্তারের মনস্তাত্ত্বিক লড়াইয়ের জায়গা তৈরি হয়েছে। কোথাও কোথাও এটা প্রকাশ্য, কোথাও কোথাও অপ্রকাশ্য, তুষের আগুন। হ্যাঁ, কারণ হাইকমান্ড আছে, দলীয় হাইকমান্ড আবার না নাখুশ হয়, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু অনেক যারা বিবেচক তারা রাজনীতির খেলাটা খেলছেন। আবার অনেকে আছেন যারা সরাসরি খেলতে চান এবং খেলতে গিয়ে অনেক সময় বিপদেও পড়েন রাজনীতি দলের মধ্যে, আমি দলের বাইরের কথা বলছি না। এরকম একটা পরিস্থিতিতে আমরা লক্ষ্য করলাম যে আগে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটি প্রতীক নিয়ে হতো, এবার প্রতীক ছাড়া হচ্ছে, সেই সংশোধনীটি আনা হয়েছে এবং আরও কিছু সংশোধনীর মধ্য দিয়ে এই নির্বাচনটাকে একটু খোলা করে দেওয়া হয়েছে যাতে অংশগ্রহণটা বাড়ে, প্রতিযোগিতাটা বাড়ে। এটা এক সরকারের একটা অভ্যন্তরীণ চিন্তা রয়েছে আমার মনে হয়েছে আর কি। এবং সেই লক্ষ্যে আপনি দেখবেন যে প্রতীক নাই এবং আওয়ামী লীগেরই একাধিক প্রার্থী আছে। প্রথম দফায় নির্বাচনে আমরা প্রায় ৪.৫ জন প্রতি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনে ৪-এর অধিক নিজেরাই অধিকাংশই নিজেরাই। কিছু জায়গায় আমরা ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীও আছেন, সেটা আমরা পরে আলোচনা করি, আগে ক্ষমতাসীন দলের। এখন একটি ট্রেন্ড বাংলাদেশে চালু হয়েছে, এমনিতেই রাজনীতি কিন্তু প্রায় হারিয়ে যাচ্ছে, রাজনীতি দখল করছে আরোপিত ব্যক্তিত্ব, আরোপিত ব্যবসায়ী, আরোপিত পেশাজীবী, আরোপিত পছন্দের লোক, এবং এদের অধিকাংশই কিন্তু হঠাৎ করে এসে মনোনয়নপত্রটা নিয়ে যাচ্ছেন। যেখানে 30-40 বছর ধরে রাজনীতি করে মানুষ দাঁড়িয়ে আছে, সে কিন্তু নানা কারণে মনোনয়নপত্রটা পাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে এবং প্রায় অর্ধেকেরও বেশি এসে নিয়ে যাচ্ছে মনোনয়নপত্রটা এবং আরোপিত। তো এই আরোপিততে ধাক্কায় কিন্তু এমনি রাজনীতি নষ্ট হয়ে যাচ্ছে, রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে। যারা বছরের পর বছর মিছিল করেছে, রাজপথে ঘাম ঝরিয়েছে, কারাবরণ করেছে, মামলা ফেস করেছে, তারা কিসের আশায় করছে? এটা একটা বড় প্রশ্ন। আজকে রাজনীতির যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে এটা একটা বড় প্রশ্ন যে আমরা কিসের আশায় এগুলো করছি। আমি 30 বছর ধরে রাজপথে আছি, মিছিল করছি, ঘাম ছড়িয়েছি, মামলা করছি, টাকা পয়সা যা আছে সব শেষ করেছি, কিছুই করতে পারি নাই। তাহলে আমি মনোনয়নের ক্ষেত্রে গিয়ে আমি পাচ্ছি না, হঠাৎ করে একজন দেশের বাইরে থেকে এসে অথবা দেশের ভেতরে মানে উড়ে এসে জুড়ে বসা, মানে হঠাৎ করে গায়েবী, আমি যেটা বললাম যে আরোপিত লোক দিয়ে এখন আপনার রাজনীতি অর্ধেকের বেশি নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। তাহলে ওই মানুষগুলোর স্যাক্রিফাইসকে কি মূল্যায়ন করা হচ্ছে? এটা একটা বড় প্রশ্ন রাজনীতিতে আছে। তো সেরকম একটা পরিস্থিতি আপনি দেখেন জাতীয় পরিষদে তাই হচ্ছে। আওয়ামী লীগের ব্যাপার, বিএনপির অবস্থা কি? আওয়ামী লীগেরটা শেষ করি আগে। আওয়ামী লীগে এখন যেটা হচ্ছে যে এর বাইরে আরেকটা হলো যে আত্মীয় স্বজন। আমি আছি 30 বছর, আমি আমার ছেলেকে দিয়ে যাচ্ছি, অথবা আমার স্ত্রীকে দিয়ে যাচ্ছি, অথবা আমার ভাই ভাতিজা এদেরকে দিয়ে যাচ্ছি। আমার পরিবারের মধ্যে, বংশের মধ্যে কেউ না কেউ থাকতে হবে। সেটা আওয়ামী লীগে থাকতে হবে, যুবলীগে থাকতে হবে, ছাত্রলীগে থাকতে হবে, স্বেচ্ছাসেবক লীগে থাকতে হবে। তাহলে বাদ থাকলো কি? আপনাকে এই কয়েকটা পরিবার ছাড়া বাইরের কি আওয়ামী লীগ করবে না? একটা ক্লু ধরিয়ে দেই। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ছেলে, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলকের শ্যালক, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজাকের ভাগ্নেকে নির্বাচনের প্রার্থী নেওয়ার জন্য অলরেডি ফোন করা হয়েছে। না, প্রার্থী না করার জন্য এটা দলের পক্ষ থেকে গতকালই দায়িত্বশীল যারা আছেন ওইসব বিভাগের, তারা দলের সভানেত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় পার্টির সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তিনি এই মেসেজটা দিয়েছেন সাংগঠনিক সম্পাদকদের, এবং তারা কিন্তু এটা কনভে করেছে। এবং এটা একটা আমি মনে করি একটা ইতিবাচক ধারা, যে এই কিছু পরিবারের বাইরে কি আর কেউ আওয়ামী লীগ করবে না? তাহলে তো বলে দিলেই হয় যে আমরাই আওয়ামী লীগ করবো, আপনাদের আর দরকার নাই, আপনারা আর আওয়ামী লীগ আসেন না, কারণ আমরাই ইলেকশন করব, হয় আমরাই ছাত্রলীগ করব, আমরাই যুবলীগ করব, আমরাই স্বেচ্ছালীগ করব, আমরাই আওয়ামী লীগ করব। এটা তো হইতে পারে না। আওয়ামী লীগ একটা উন্মুক্ত দল, গণতান্ত্রিক দল। এই দলের মধ্যে হাজার মানুষের অংশগ্রহণ থাকবে, লক্ষ মানুষের অংশগ্রহণ থাকবে, সেটাই তো কাম্য।
আমরা এখন যেটা প্রথম দিকে একেবারে খুব স্বল্প মাত্রায় ছিল, এখন এটা এমন একটা মাত্রায় পৌঁছেছে যে এটা একটা মানে কুইনান 20-এর মাত্রায় চলে গেছে। আমরা একটু অন্য প্রসঙ্গে, সেই কারণে এই নির্দেশটা আমি মনে করি যে একটা ইতিবাচক নির্দেশ দলীয় সভানেত্রীর, যে এটা করা যাবে না, আরও অন্যদের সুযোগ দেওয়া হোক, যারা জনপ্রিয় আছে তারা আসুক, শালা সম্বন্ধী, ভাই, ব্রাদার, ছোট ভাই, ছেলে, এইসবের মধ্যে আর টানা আমরা না থাকি। তবে এটা আপনি বলতে পারেন যে আমার ছেলে যদি যোগ্য হয়, সে যদি রাজনীতি করতে চায়, সে কি আসবে না? আমার শালা যদি যোগ্য হয়, রাজনীতি করতে চায়, সে কি আসবে না? কিন্তু এটা যখন অনেক বেশি হয়ে যায়, অথবা যোগ্য না কিন্তু আমি যোগ্য করে তোলার চেষ্টা করছি প্রভাব কাটিয়ে নানাভাবে, সেটাই প্রশ্ন, সেটাই অপরাধ, সেটাই প্রশ্ন। সেই জায়গাটা যেন না হয়। এইটা একটা। আর বিএনপি কিছু সংখ্যক দাঁড়িয়েছে, কিন্তু বিএনপির নীতিগতভাবে সিদ্ধান্ত হলো যে তারা এই নির্বাচনে যাবে না। কারণ তাদের নীতিগত সিদ্ধান্ত হলো যে জাতীয় নির্বাচনের যে অভিজ্ঞতা, জাতীয় নির্বাচনে যেসব কারণে বিএনপি অংশগ্রহণ করে নাই, সেই সব কারণগুলো এখনও বর্তমান, কোনো কোনো ক্ষেত্রে আরও গভীর হয়েছে। সেরকম একটি ক্ষেত্রে তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এটি তাদের দলীয় সিদ্ধান্ত, প্রেসিডিয়ামের সিদ্ধান্ত, হাইকমান্ডের সিদ্ধান্ত, যেটি তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। তবে এর বাইরে কিছু কিছু, যেহেতু এটি স্থানীয় সরকার নির্বাচন, সেই কারণে কোথাও কোথাও আমরা লক্ষ্য করেছি যে বিএনপি যারা করেন, বিএনপি যারা রাজনীতি করেছেন বা করছেন, অনেকে প্রার্থী হয়েছেন। এখন দলীয় সিদ্ধান্ত আসার পর কি দাঁড়ায়, প্রত্যাহার পর্যন্ত এটি আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। আর আরেকটি হলো যে আমাদের দেশে এর আগেও আমরা লক্ষ্য করেছি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েও কিন্তু নির্বাচন অনেকেই করেছেন অনেক সময়। কখনো কখনো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তাৎক্ষণিক হয়েছে, পরে সেগুলো ঠিকঠাক হয়ে যায়, আবার কখনো হয়তো ঠিক নাও হতে পারে। সেটি ব্যক্তির উপর নির্ভর করে, সম্পর্কের উপর নির্ভর করে, সাংগঠনিক ক্ষমতার উপর নির্ভর করে। সংগঠনে যদি একটি ব্যক্তি অপরিহার্য হয়, তাহলে তার ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত, যদি অপরিহার্য না হয়ে বিকল্প আরও 4-5 জন থাকে, বড় রাজনৈতিক দল এগুলি থাকে, তো সেক্ষেত্রে হয়তো ভিন্ন রকম সিদ্ধান্ত হয়। নির্বাচন নিয়ে কথা হলো, মানে ভারতের নির্বাচন শুরু, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে ভোটের লড়াই, মোদির হ্যাট্রিক নাকি নতুন চ্যালেঞ্জ? দেখুন, ভারতের নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে থাকে, কারণ এত বড় নির্বাচন পৃথিবীর আর কোথাও নাই। প্রায় 97 কোটি ভোটার ভোট দেবে। চিন্তা করা যায়, 97 কোটি মানুষ ভোট দেবে। আমরা 18 কোটি নিয়েই হিমশিম খাই। আমরা 12 কোটি ভোটার, আমাদের প্রায় 12 কোটি ভোটার। তো 12 কোটি ভোটারের যদি আমরা 40 to 50% আমরা কাস্টিং দেখতেছি 6 কোটি, সেটাই আমরা। আর ওইখানে ভোট হচ্ছে আপনার কয় দফায় আপনি দেখেন, সেখানে কিন্তু ভোট লাগাতারভাবে চলবে প্রায় জুন মাস পর্যন্ত, 1 জুন পর্যন্ত লাস্ট শেষ ভোট 7ম দফায়। তো সেখানে কিন্তু একটা গণতন্ত্রের চর্চা আছে, কিন্তু সেই গণতন্ত্রের চর্চাটা ভারতের 1947 সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ধীরে ধীরে কিন্তু সেখানেও আমরা অনেক প্রশ্ন, যেগুলো একসময় আমরা লক্ষ্য করি নাই, এখন নির্বাচন নিয়ে কিন্তু ভারতেও প্রশ্ন উঠছে নানা জায়গায়। গত 5, 10, 15 বছর ধরে আমরা দেখছি যে এমন প্রশ্ন উঠছে যেগুলো ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায়, ভারতের যেই নির্বাচন কমিশন, শক্তিশালী নির্বাচন কমিশনের ব্যবস্থায় আমরা সেটি লক্ষ্য করি না। এখন অভিযোগ উঠছে যে নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক শক্তির প্রভাব আমরা লক্ষ্য করছি। আপনার ভারতে নির্বাচন কমিশন এত শক্তিশালী ছিল যে কারো চোখ রাঙানিতে নির্বাচন কমিশন কখনো মাথা নত করে নাই, বরং মেরুদণ্ড সোজা করে রাষ্ট্রের এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের পর্যন্ত টেনে হিস্ট্রি আদালতে নিয়ে গেছে। এই ছিল ভারতের নির্বাচন কমিশন। সেই জায়গাটা থেকে এখন আমরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম অবস্থা দেখি, যেটি আমাদের অনেক সময় দুঃখ দেয় যে না, একটা ব্যবস্থা যেখানে ছিল সেটাও কি নড়বড়ে হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতিতে আমরা এবার লক্ষ্য করছি যে ভারতের নির্বাচন হচ্ছে, প্রায় 97 কোটি লোক ভোট দেবেন, 7 দফায় নির্বাচন হবে। প্রথম দফায় তো নির্বাচন শুরু হচ্ছে, এবং সেটা আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের নিরাপত্তা বাহিনী যথেষ্ট প্রস্তুতিমূলক ব্যবস্থাও গ্রহণ করেছে। এখন একটা আওয়াজ উঠেছে যে মোদি কি তৃতীয়বারের মতো আসবেন না ভিন্ন কিছু হবে। তো আমরা ভারতের রাজনীতিতে আসলে নির্বাচনটা অনেক ক্ষেত্রেই জোটবদ্ধ নির্বাচন, আমরা লক্ষ্য করছি দীর্ঘ অনেক বছর ধরে, এবং সেখানে জোট করিয়ে নির্বাচন হচ্ছে। এখন মোদীর নেতৃত্বাধীন জোটের অবস্থা। আবার ভিন্ন দিকে আমরা দেখি ইন্ডিয়া আরেকটি জোট করেছে ইন্ডিয়া নামে, সেখানে ইন্ডিয়া এবং ভারত দুই নামে দুটি এই ম্যাজিক সৃষ্টি করার চেষ্টা চলছে।
তো এখন মোদি ম্যাজিক কতটা কাজ করবে এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন যে বিরোধী দল যে একাট্টা হচ্ছে সেখানেও নানা ধরনের দূরত্ব আছে, যে একেবারে একাট্টা হয়ে লড়াইয়ের যে সংগ্রামের যে মনোভাব সেটা আমরা কিন্তু প্রত্যক্ষ করি নাই, নানা কারণে নানাভাবে। কারণ আঞ্চলিকতার বিষয় আছে, ভারতের রাজ্যগুলো আবার স্বভাবে এক এক রাজ্যে এক এক রাজনৈতিক দল। কংগ্রেসে বেশ কিছু আমি মনে করি যে শক্তিশালী রাজনৈতিক নেতা আছেন, নামকরা নেতা আছেন, কিন্তু কংগ্রেস কেন যেন সংগঠিত হতে পারছে না। একটা পরিবারের বাইরে গিয়ে যে একটা কিছু করা সেটা আমি লক্ষ্য করি না, এবং সেই পরিবারতন্ত্রের মধ্যে থেকে বাইরের যে উজ্জ্বল তারকা তারাও জ্বলে উঠতে পারছে না। কারণ পরিবারের প্রভাবটা এত বেশি, ভারতের রাজনীতিতে গান্ধী পরিবারের প্রভাবটা এত বেশি যে তার বাইরে গিয়ে যে উজ্জ্বলভাবে জ্বলে উঠবে কিছু তারকা, আবার সেই সুযোগটাও দিতে হয়। সেই সুযোগ যদি না দেয় তাহলে তো কঠিন। আপনি যদি মেঘ দিয়ে তারা ঢেকে রাখেন তাহলে তো এখন তারার দোষ না মেঘের দোষ, এটা ভালো বলছেন, যে তারার দোষ না মেঘের দোষ, সেটা একটা চিন্তা করতে হবে। কাজেই দেখা যাক, আমাদের অপেক্ষা করতে হবে। তবে এটা ঠিক যে পাল্লাটা এখনো মনে হয় যে হ্যাঁ মোদির দিকেই আমরা যেটা লক্ষ্য করছি, যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যের যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়ে গেছে সেখানে আমরা লক্ষ্য করেছি যে মোদির দল পাল্লাটাই ভারী। সে কারণ অনেক কিছু ভারতের অর্থনীতিটা অনেক শক্তিশালী হয়েছে, এটা ঠিক। গত আপনি প্যান্ডামিক বলেন কিংবা অন্যান্য সময়ও বলেন, ওদের অর্থনীতিটা কিন্তু তারা শক্তিশালীভাবে ধরে রেখেছে। আরেকটা হলো যে সেটাটাই কিন্তু আবার অনেকগুলো ডিজাস্টারও হয়েছে, যেগুলো বড় ধরনের ধাক্কা মোদী সরকারকে দিয়েছে। তো দুটোই আছে, একদিকে অর্থনীতির ভিত্তিটা শক্তিশালী রাখা, আরেকদিকে আপনার বৈষম্য প্রচণ্ডভাবে বেড়েছে, এবং বেশ কিছু মানে কৃষক আন্দোলন সহ বেশ কিছু আন্দোলন, বিশেষ করে মুসলিম প্রসঙ্গ, কাশ্মীর প্রসঙ্গ, এসব এসে বেশ কিছু বিব্রতকর অবস্থাও তাদের জন্য অপেক্ষা করছে। দিল্লির সর্বশেষ কেজরিওয়ালার ঘটনাটা, সব কিছু মিলে রাজনীতি তো এরকমই, কখনো 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 পক্ষে কখনো বিপক্ষে যায়। ঈদের সময়ে একটু মনে হলো যে না, সড়কে শৃঙ্খলা ফিরল, ঈদের মানুষজনের বাড়ি যাওয়া সবকিছু মিলিয়ে। কিন্তু ঈদের পরে যেভাবে সড়কে বিশৃঙ্খলা দেখা দিল, প্রতিদিনই মানুষ মরছে। তো মানে সড়কের শৃঙ্খলা নিয়ে অনেকবার এই অনুষ্ঠানে কথা হয়েছে। সড়ক তো শৃঙ্খলার মধ্যেই আছে, কিন্তু সড়কে যারা গাড়ি যানবাহন চালায় এরা শৃঙ্খলার মধ্যে নাই। সমস্যাটা হলো এই জায়গায়, এদের শৃঙ্খলার মধ্যে আনা যাচ্ছে না, না আইনিভাবে, না কাউন্সিলিং করে, না এদেরকে কিছু বলে। কারণ এদের আশ্রয় প্রশ্রয় যারা দেয় সেই সব গডফাদাররা অনেক শক্তিশালী, এবং লাইসেন্স ছাড়া কত ড্রাইভার যানবাহন চালায় আপনি হিসাব নেন। আপনি যদি বলেন যে লাইসেন্স ছাড়া চালাতে দেব না, দেখবেন যে আপনাকে মারমুখী, আপনার উপর মারমুখী হয়ে উঠবে এক শ্রেণীর মানুষ, এবং তারা প্রভাবশালী। তারপরে আপনি দেখেন যে সড়ক হলো সোনার খনি, কিভাবে আপনি এটাকে নিয়ন্ত্রণ করবেন? এখান থেকে প্রতিদিন চাঁদা ওঠে কত কোটি টাকা, এই চাঁদার ভাগ যাদের কাছে যায়, এই ভেস্টেড কর্নারটা তো অনেক শক্তিশালী, ওদেরকে আপনি ধাক্কা দিয়ে ওই দেয়াল ভাঙতে পারবেন না, এই অচলায়তন ভাঙতে পারবেন না। আপনার প্রতিদিনের বখরাটা তো পাওয়া যাবে না, আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে। এবং এইটা চাঁদা মানে একটা বিরাট অ্যামাউন্ট চাঁদা এটা আপনার উঠছে প্রতিদিন। তো এদের রক্ষা করে সেই গডফাদাররা, এদের পক্ষে বলে সেই গডফাদাররা, এদের আশ্রয় প্রশ্রয় দেয় সেই গডফাদাররা। লাইসেন্স ছাড়া আপনার লাইসেন্স ছাড়া যানবাহন চালায়, ফিটনেসবিহীন গাড়ি চলে, তারপরে আপনার এবং এদের মালিক কারা, এই গাড়িগুলির মালিক কারা আপনি খোঁজ নিয়ে দেখেন, এরা কারা। তো আপনি এদের কাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন? যাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন তারা তো তারাই তো অ্যাকশন নেয়। এটা একটা বড় একটা মানে কঠিন জায়গা, স্পর্শকাতর জায়গা। এখানে হাত দিলে অনেক সময় হাত পুড়ে যাবে, ফিরিয়ে নিতে হয়। আমরা সেটা কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদকেও দেখেছি, সামরিক শাসনের আওতায় হাত দিয়ে হাত ফিরিয়ে নিতে হয়েছে ওনাকে। আমরা এই আমলও দেখেছি, সড়ক নিরাপত্তা আইন করে আমরা সেটা দীর্ঘদিন বাস্তবায়ন করতে পারি না, এবং যেটা সংশোধন হয়েছে সেটা নিয়েও তো, এবং যেটা আমরা আমাদের যারা এই কাজটি করবেন আন্তরিকতার সঙ্গে করার চেষ্টা করেছেন, তারা যা ভেবেছেন সেই জায়গায় আমরা রাখতে পারি নাই। আইন সেখানে কার্টেল করে সংশোধন করে নরম করতে হয়েছে। চড়া সুর
নরম সুরে পরিণত হয়েছে। কেন? রাষ্ট্র তো আসলে একটা অনেক বড় ব্যাপার। রাষ্ট্রশক্তির সঙ্গে তো কোনো শক্তি যায় না। কোথায় রাষ্ট্র? সেই রাষ্ট্রশক্তি যখন মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে ম্রিয়মাণ হয়ে যায়, চুপচাপ থাকে, তখন কিন্তু বলার কিছু থাকে জনগণের না। উপর সেই দায়টা গিয়ে পড়ে, বলার কিছু থাকে না। জনগণের উপর সেই চাপটা গিয়ে পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। সড়ক দুর্ঘটনা প্রায় প্রতিদিনই আলোচনা হচ্ছে এবং প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। এর পরিণতিটা কি, শেষটা কোথায়, বোধ করি আমাদের ভাবা খুবই জরুরি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।